আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশিরা দুভাবে আসে। একটা ট্যুরিস্ট জাস্ট ঘুরতে আসে, আর একটা অংশ আসে কাজের সন্ধানে। এবং কাজের সন্ধানে আসা মানুষের সংখ্যাটাই বেশি। বিপুল সংখ্যক মানুষ আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এখন আনুষ্ঠানিকভাবে বন্ধ আছে। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন এখানে ডক্টর আসিফ নজরুল, প্রবাসী কল্যাণ উপদেষ্টা, তিনি হয়তো এখন এই মুহূর্তে আছেন অথবা চলে গেছেন, আমি ঠিক জানি না। তবে মালয়েশিয়া সফরে এসেছেন এবং মালয়েশিয়া থেকে তিনি যে ঘোষণা দিয়েছেন যে প্রতি বছর 2 লাখ, 6 বছরে 12 লাখ আসবে। তো আসাটা আমাদের যেমন একটা শুভ সংবাদ, আবার দুঃসংবাদ। আপনারা জানেন যে মালয়েশিয়ায় এত বেশি অসাধুতা, এত বেশি দালালদের দৌরাত্ম্য, যার কারণে বারবার বন্ধ হয়। নেপালের মানুষ যেভাবে আসতে পারে, অন্যান্য দেশের মানুষ যেভাবে আসতে পারে, আমাদের এখানে দৌরাত্ম্যের কারণে বারবার বন্ধ হচ্ছে আমাদের এই সুন্দর একটা শ্রমবাজার। আপনাদেরকে দেখালাম কত সুন্দর একটা দেশ এবং তার প্রাণকেন্দ্র। এবং শুধু এই বুকিত বিনতাংয়ের এই জায়গা না, সারা মালয়েশিয়া যে পরিমাণ ডেভেলপ এবং যে পরিমাণ কর্মী দরকার, তাতে আমাদের প্রচুর মানুষের কিন্তু কর্মসংস্থান হয় খুব ভালোভাবে, যদি আমরা এই বাজারটা ঠিক মতন চালাতে পারতাম। কিন্তু আমরা চালাতে পারছি না। এখন কি হবে, কি পরিস্থিতি হবে, আমি কথা বলবো। আমার সঙ্গে আছেন মিলন ভাই, যিনি এখানে ব্যবসা করেন, পরিচিত হন। তার কাছ থেকে কিছুটা অভিজ্ঞতা নেব। আমরা একটু কথা বলি। আপনার কাছে যেটা আসলে ওই জানাটা, যে আপনি তো এখানে কত বছর হলো আপনার? আমি আছি 18-19 বছর আছি। 18-19 বছর। তো এর মধ্যে দেখেছেন যে আমাদের অনেক কর্মী এসছে, আবার বন্ধ হয়েছে, বাজারটি আবার খুলেছে। তারপর আপনারা কিছু ব্যবসায়ী যারা আছেন তারা থেকে গেছেন এখানে এবং ব্যবসা বাণিজ্য করছেন এবং দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। এই যে এখন যে আবার নতুন বাজারটা খুলবে, এর ফলে কি হবে, এটা যদি একটু বলতেন আমাদের। আসলে মালয়েশিয়াতে কর্মী এখানে দরকার আছে এবং বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা আছে এবং বাংলাদেশিদের চাহিদা আছে, বিকজ বাংলাদেশিরা অনেক পরিশ্রমী এবং লং টাইম এখানে স্টে করে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা বাংলাদেশ সরকারের এটা দায়িত্ব, মানে এটা যে সিন্ডিকেটের ভিতরে আসে, সিন্ডিকেটের মাধ্যমে যাতে আসলে অনেকের খরচটা ব্যয়বহুল হয়ে যায়। যদি সরকারি অনুযায়ী সরকারি সিস্টেম একটা ওয়ার্কার এখানে আসতে লাগে 2 থেকে 3 লাখ টাকা, একটা সীমিত খরচের ভিতরে আসতে পারে, এটাই আমাদের দাবি। এবং আসলে তারা অল্প দিনে তাদের যে খরচটা তুলতে পারবে এবং তুলে তারা তাদের পরিবারকে সহযোগিতা করতে পারবে। কিন্তু এই যে বারবার আসে আর বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এটা কারণটা কি? এটার কারণ দায় কার? এর দায় অ্যাকচুয়ালি কতিপয় মানে অসাধু দালাল বলা হয় যেগুলোকে, সিন্ডিকেট। এই সিন্ডিকেটই হচ্ছে মূল হোতা। এই সিন্ডিকেটের কারণে বেশ কয়েকবার এই যে কলিং হয়েছে, হইতে হইতে মাঝখানে স্টপ হয়ে যায়, অনেকে আসতে পারে না। এই যে দেখেন লাস্টের কলিং এ 18,000 ভিসা হয়েছে, ভিসা হওয়ার পরে তারা আসতে পারে নাই। এটা কি তাদের দোষ? না, এটা আমাদের সিন্ডিকেট এবং দালালদের কারণে দেশের সরকার এটা বন্ধ করতে বাধ্য হয়েছে। পরে 18,000 কর্মী আসতে পারলো না, তাদের ভিসা হওয়া সত্ত্বেও আসতে পারলো না। তাই এটাই আমাদের দাবি থাকবে, যাতে অল্প খরচে সিন্ডিকেট মুক্ত এই দেশে যাতে শ্রমিক আসতে পারে, আসলে তারা এখানে ডেভেলপ করতে পারে। মালয়েশিয়া সুন্দর দেশ, নাইস কান্ট্রি, এখানে আসলেই থাকার উপযোগী। আপনার এখানে আর্ন করতে পারবে একটা মানুষ নরমালে 2000 রিঙ্গিত, 2500 রিঙ্গিত অনায়াসে 1 মাসে এটা ইনকাম করতে পারে। তো যদি একটা মানুষ 2000 রিঙ্গিত ইনকাম করতে পারে, তাহলে সে এখানে থেকে দেশে তার কি পরিমাণ টাকা পাঠাতে পারে? এখানে অনেকে কোম্পানিতে আছে, কোম্পানিতে থাকলে কোম্পানিতে থাকার জায়গা দেয় এবং খাওয়াটা নিজে দিয়ে অলমোস্ট এখন 2000 রিঙ্গিতে মানে 60,000 টাকা, 60,000 রিঙ্গিত খরচ সে বাদ দিয়ে নরমালি সে 45 থেকে 50,000 টাকা দেশে পাঠাইতে পারবে 2000 রিঙ্গিত সে আর্ন করলে, স্যালারি আসলে। আর এর উপরে যারা সুপারভাইজার যত দিন থাকবে মালয়েশিয়াতে, পুরাতন হইবে, ভাষা জানবে, তার স্যালারি ইনক্লুড হইলে তখন যে আরো বাড়বে স্যালারি। তাহলে মানে এই আশাটা ভালো হবে। কিন্তু একটা প্রশ্ন আছে, যারা আছে এখানে অনেকেরই এখন কাজ নেই, অনেকেই ঘুরে বেড়াচ্ছে। তাহলে আরো নতুন যদি শ্রমিক আসে, তাহলে তাদের কি মানে কাজ থাকবে? আসলে এটা অনেকে এখানে কাজ পায় না, অনেকে কোম্পানির থেকে চলে গেছে। এখানে অনেক কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ। এখানে নিয়ম অনুযায়ী চললে আপনি একটা কোম্পানির আন্ডারে থাকলে, কোম্পানির অনেক কোম্পানির কাজ আছে, কিন্তু এখানে অনেকে আছে কোম্পানির থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে কাজ পায় না। এটাও ঠিক আছে, অনেকে কাজ পায় না, বাট অনেক কোম্পানি মনে করেন প্লান্টেশন সেক্টরে
মানুষের ভিসা হইলে সেখান থেকে কাজ, ওখানে কলিং আসার পরে সেখান থেকে চলে যায় অন্যত্রে। সেই ক্ষেত্রে কিন্তু বস দায়ী থাকে না। আচ্ছা আচ্ছা। তার কাজের বিষয় সেখানে ধরেন প্লান্টেশনে হয়তো স্যালারি কম, কষ্ট বেশি, হয়তো সেখানে থাকে, সেখান থেকে তারা চলে আসে এসে অন্যত্র কাজের সন্ধানে, কিন্তু সেখানে ঠিক মতন কাজ পায় না। এই ধরনের কিছু সমস্যা আছে। আচ্ছা, তাহলে কোম্পানি দায় না, দায়টা হচ্ছে ওই যে আমরা এদেরকে ঠিক বৈধতার মধ্যে কাজটা দিতে পারলাম না বা রাখতে পারলাম না, এটা সমস্যা। এছাড়া কাজের প্রচুর কাজের চাহিদা আছে, কাজের কনস্ট্রাকশন সাইডে, কনস্ট্রাকশনের ভিসা অনেকে আছে মনে করেন যে যারা কাজ পায় না, এক কোম্পানি থেকে চলে যেয়ে অন্য কোম্পানিতে কাজ করতে যায়। তাহলে অনেকে আছে পুলিশের ভয়ে, ইমিগ্রেশনে কিছু ল আছে, এই ল এর মধ্যে অন্য কোম্পানির লোক কাজে নিতে চায় না। এই ধরনের অনেক ধরনের সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, জি। দর্শক শুনলেন যে আসলে অনেক সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনার পরেও শুধুমাত্র আমাদের দুর্বল শ্রমনীতি, দুর্বল আইন এবং আদম ব্যবসায়ীদের এবং অসাধু লোকদের যে দৌরাত্মের কারণে আমরা একটা ভালো বাজার, বাংলাদেশের অত্যন্ত কাছের একটা দেশ, এত উন্নত দেশ, এই দেশটাকে আমরা এক্সপ্লোর করতে পারছি না, এখানে টিকতে পারছি না, এবং এটা থেকে আমরা যেই কাঙ্ক্ষিত যে সমৃদ্ধি অর্জন করা সেটা আমরা পারছি না। যদি এই সময়ে আমরা এই বাজারটাকে সংহত করতে পারি, ভালো করতে পারি, তাহলে যেমন বহু মানুষের কর্মসংস্থান হবে, সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের রেমিটেন্সের একটা প্রবাহ বাড়বে, যেটা এই মুহূর্তে সবচেয়ে দরকার। দর্শক, সুতরাং সব মিলায় কথা বললাম দর্শক, এই কথাগুলো একটু বিবেচনা করা উচিত সব পক্ষের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।